আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের প্রিয় নূর সকাল সকাল তোমাদের জন্য একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, সকাল থেকেই দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ। তো এখন খুবই সকাল। তো আমার হাজব্যান্ড আর আমার দেওর চলে যাবার পর আমি জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়ে চলে এসেছি এখন ছাদে মেলে দিতে। আর কি সুন্দর হাওয়া বইছে, আর জানো তো আজকে ঠান্ডাটাও খুবই কম, সেজন্য হাওয়াটা বেশ ভালো লাগছে। না হলে না প্রচুর ঠান্ডা লাগতো হাওয়াটা। তো আমি এখন চলে এসেছি, সুন্দর করে কাপড় চোপড়গুলো মেলে দেবো। আর রোদ নেই, তবু কিন্তু হাওয়াতেও শুকিয়ে যাবে। আমি যখন ফার্স্ট সকালে উঠি তখন কিন্তু তোমাদের সঙ্গে আমার কোনো কিছু শেয়ার করা হয় না, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। সেই জন্য আমি ঠিক করে ক্যামেরাটা করতে পারি না। সেই জন্য আমি তোমাদেরকে ক্যামেরা যখন অন করি তখন কিন্তু আমার হাজব্যান্ড বা দেওর যাদেরকে ছাড়া থাকে আর কি ওদেরকে ফার্স্ট সকালে ছেড়ে দিতে হয়। তাই জন্য ওদেরকে টিফিন দিয়ে রেডি করে ছেড়ে দেওয়ার পরে তবেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করতে পারি। যেহেতু আমাকে দুজনকে ছাড়তে হয়, একা থাকি, তো সেই জন্য আমাকে এক টাইমের মধ্যে দুজনকে ছাড়তে একটু সমস্যাই হয়ে যায়। তো কি করব, ওই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারি না। তারপরে আমি শুরু করি, তারপর তার মধ্যে আবার জোহান বাবুকে আবার স্কুলের জন্য রেডি করতে হয়। তখন কিন্তু আমি প্রায় সময় অফ ক্যামেরাতেই জোহান বাবুকে রেডি করে দিই, মানে ওকে খাইয়ে টাইয়ে তারপরে ওকে রেডি করে দিই। রেডি করি স্কুল পাঠানোর পরে কিন্তু তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু। কারণ তখন কি হয়, বাচ্চাকে রেডি করাটা একটু চাপই হয়ে যায়। বলতে পারো সব কিছুই কিন্তু আমার আর কি সকালের দিকটা খুবই চাপের মধ্যেই যায়। মানে ওকে ঘুম থেকে তুলে তাকে সুন্দর করে স্কুলে বেরোনোর মতো করে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে স্কুলে 8:30 থেকে স্কুল, সেহেতু স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সমস্ত কাজ করতে পারি। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আবার এসে আমি সোয়েটারটা পরে নিয়েছি, আর এখন এসে বিছানাগুলো তুলে নিলাম। জোহানবাবু কিন্তু উঠে পড়েছে, ওকে কিন্তু আমি ব্রাশ করিয়ে ঘরের মধ্যে বসিয়ে রেখেছি। ওর ঘুম থেকে উঠে ব্রাশ করার পরও মনে হয় একটু শুয়ে পড়ি, যেহেতু বাচ্চা আর ওকে এত সকালে তোলাটা শীতকালের দিন ওকে কিন্তু মানে ভালো লাগে না অনেক সময়। আবার অনেক সময় কি হয় বলো তো, নিজেই স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে পড়ে। আমি এখন সুন্দর করে আমার বালিশগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে দিলাম। বালিশগুলোকে না এইভাবে না সাজিয়ে দিলে কিন্তু বিছানার উপর রাখাটা আমার ভালো লাগে না। বিছানার উপরে যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে এখন আলনার মধ্যে ভাঁজ করে রেখে দেবো। আর আমাকে কিন্তু এখন কিন্তু বেশ গরম লাগছে বলে আমি ভাবছিলাম একটু সোয়েটারটা খুলে দিই, তাই জন্য সোয়েটারটা খুলে দিলাম। মানে কতবার খুলি আর কতবার পরি, ওয়েদারটা এত বাজে। বলছে তো বৃষ্টি হবে, জানি না সকাল থেকে হবে না সন্ধ্যা থেকে হবে। তো বৃষ্টি হলে কিন্তু মানে বাচ্চাকে কিভাবে স্কুল থেকে নিয়ে আসবো বা স্কুলে প্রত্যেক দিনকে কী করে পাঠাবো জানি না। প্রত্যেক দিন তো বলছে এখন এই সপ্তাহটা ভোর বৃষ্টি হবে। ও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানিও তোমরা, যদি তোমাদের ওদিকে যদি বৃষ্টি হয়। আবার অনেক জায়গাতে বলছে শিলা বৃষ্টি হবে। তো জানি না কীরকম মানুষের এখন কত বড় ক্ষতি হবে। মানে এখন চারিদিকে বিভিন্ন রকম সবজি টবজি সব লাগানো টাগানো আছে। তো এই সময় শিলাবৃষ্টিটা খুবই এক ক্ষতিকর আর কি। মানে অনেকেরই আবার আলু টালু ভাঙা টাঙা হচ্ছে। এই সময় যদি বৃষ্টি হয় না, খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো ভগবান যেন সবাইয়েরই ভালো করেন। তো মানে শিলাবৃষ্টি যদি না হয়, বৃষ্টি হলে অসুবিধা নাই টুকটাক, তো শিলাবৃষ্টি যেন না হয়। তো এখন আমি চলে এলাম এদিকের বিছানাটা গুটিয়ে নিয়ে। এখন আমি ওর টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলে কিন্তু দেখতে পাচ্ছ একটা ফ্লাক্স বসানো আছে। ওই ফ্লাক্সটা কিন্তু আমার গরম জল থাকে, মানে আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য আমার খুব গরম, মানে ওষুধটার জন্য গরম জলের জন্য প্রয়োজন হয়। আর এদিকে দেখো আলমারির মাথাটা এতটাই গ্যাঞ্জাম হয়ে গেছে, কিভাবে যে বাগাবো, কোথা থেকে শুরু করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই ভাবছিলেন সবই যেন নামিয়ে ফেলে দিয়ে পুরো ফাঁকা করে ফেলি। একদম মানে সবই যা দরকারি জিনিস আবার সবই অদরকারি, সেগুলো যে কোথায় রাখি কী করি আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো এখন আমি চেষ্টা করছি যতটা সম্ভব হয় ততটা সম্ভব আমাকে গুছিয়ে রাখার। তো যেহেতু আলমারিটা খুবই উঁচু, আমি চেয়ারে দাঁড়িয়েও যেন নাগাল পাচ্ছিলাম না। আমার আলমারি দুটোই কিন্তু খুব উঁচু, আমি চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগাল পাই না। মানে আলমারি মাথার উপরের দিকে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো যে সমান করে গুছিয়ে রাখা বা নেওয়া, সেগুলো কিন্তু খুব একটা হয় না। তো এই যে আমি একটু পাগুলোকে তুলে তুলে কিন্তু সেই জিনিসগুলো চেষ্টা করছিলাম যাতে নিয়ে ঠিকঠাকভাবে রাখতে পারি। আর ওই টিফিনটা দেখতে পাচ্ছ, ওই টিফিনটা আমার হাজব্যান্ড কিন্তু ভাত নিয়ে যেত, যখন কাজে বেরোতো তখন নিয়ে যেত। এখন তো আর ভাত নিয়ে যায় না, যে ওই জন্য আর টিফিনটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি প্যাক করে।
তো দেখা যাক কতটা কি আলমারির মাথাটা গোছানো যায়। আর আমার এই আলমারির মাথা বা ঘরের এরকম মানে যেদিকে সেদিকে সব জিনিসপত্র রাখা থাকা আমার একদম ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। তো চেষ্টা করি সব সময় ক্লিয়ার করার। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমার একদম বেশ কি বলতে পারো খুব পছন্দের আর কি। আর আর মানে ধুলোবালি রাখা বা এক কাছে গ্যাঞ্জাম করে রাখা আমার খুবই বিরক্ত লাগে। তো চেষ্টা করছি যে দুটো আলমারির মাথাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। আর আমার রুমটা না বেশ বড়, তাই মালপত্র রেখেও কিন্তু বেশ আরাম হয়। তাও যেন আবার বলতেও মানে কীরকম হচ্ছে, মানে এক এক সময় এত মালপত্র হয়ে যায় যেন মনে হয় রুমের মধ্যে রাখার জায়গাই পাচ্ছি না। তবু আমার রুমটা খুবই বড়। আর এখানে দেখো আমি হট ব্যাগটাকে না আমি অর্ডার দিয়েছিলাম। আমি হট ব্যাগটা খুব কম দামের মধ্যেই নিয়েছিলাম। 99 টাকার মতো না 95 টাকার মতো লেগেছিলো হট ব্যাগটার। খুবই মানে কাজের এই হট ব্যাগটা না, বেশ যন্ত্রণা টন্ত্রণা হলে আর আরামে সেঁকের বেশ ভালো লাগে, সেঁকটা বেশ কাজে আসে। তো এখানে দেখতে পাচ্ছ আলমারির মাথায় একটা বিস্কিট আছে। আর এখানে যে সব জিনিসপত্রগুলো আছে সেগুলোকে এখন সুন্দর করে ভালো করে আমি বাগিয়ে নেব। আর এই সাদা আলমারির মাথাটা মানে বেশি চাপ দিই না, কারণ সাদা আলমারির মাথাটা সাদা জিনিস তো মানে নোংরা যেন না হয় সেরকম চেষ্টা করি সবসময় ঠিকঠাক রাখার। আর আমার এই সাদা আলমারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। প্লাস তার সঙ্গে এই দিকের আলমারিটাও কেমন সেটাও আমাকে একটু কমেন্টে জানিও। যারা আমার রেগুলার আমার মানে আমার যারা আমাকে পছন্দ করো, যারা আমার ভিডিও দেখো, তারা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট আর লাইক করে যাবে। আর যারা আমার নতুন আছো তারা অবশ্যই সুন্দর করে কমেন্ট লাইক করে দিয়ে একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালোবেসে সাপোর্ট করে দোয়া করে যাবে সবসময়। এখন আমি এখানটায় কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ফেলতে পারবো না, এটা হচ্ছে খুব দরকারি জিনিস। এর মধ্যে কি আছে জানো? এর মধ্যে আছে আমার ভেপার মেশিন। মানে আমার না মাইগ্রেনের সমস্যা আছে, তাই জন্য মেশিনটা আমার হাজব্যান্ড কিনে রেখেছে। কিন্তু একটা সমস্যা হয়, আমি মেশিনেও কিন্তু আমার সময় হয় না যে আমি ভাপটা নেব, কারণ ডাক্তার আমাকে সবসময় ভাপ নিতে বলেছে। আর আমার সময় কিন্তু হয়ে ওঠে না যে ভাপটা নিই। ওটা কিন্তু আছে মানেই বুঝতে পারছো তোমরা যে আছে মানে ওটাতেই ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যখনই যারও সমস্যা হয়, সর্দি টর্দি হয়, তখন কিন্তু ওটাতেও কিন্তু বেশ ভালো কাজ আসে। শুধুমাত্র আমার কাজ আসে এটা বলবো না। আমার হাজব্যান্ড কিন্তু যাবতীয় যে দরকারি জিনিসগুলো এমার্জেন্সি সেগুলো কিন্তু উনি আমাকে বলতে হয় না, সব জিনিসটাই কিন্তু উনি অ্যাডভান্স করে থাকেন। মানে কি বলবো, ধরো প্রেশার মাপা মেশিন, আমার প্রেশারের জন্য আমাকে ডাক্তারে বলেছিলেন, যখন আমার বেবি পেটে ছিল তখন ডাক্তার বলেছিলেন যে প্রত্যেক দিন প্রেশার মাপতে হবে। উনি সেই জন্য প্রেশার মাপা মেশিনই কিনে নিয়েছেন। তো তারপরে ওনার আমার মাইগ্রেনের সমস্যার জন্য ভাব নেওয়ার জন্য আমার ঠিকঠাকভাবে গরম পানি ফুটিয়ে সময় হতো না বলে উনি দিয়ে দিয়েছেন মেশিন কিনে, তাও আমার সময় হয় না। তারপরে কি বলবো, মানে আমাদের ধর্মে আছে যে বাচ্চা পেটে থাকাকালীন যে চুলটা থাকে সেই চুলটাকে কিন্তু ন্যাড়া করে তার জন্যে কিন্তু বা সোনা বা রূপো যে যেমন পারে দান করে দিতে হয়। তো সেই জন্য আমার বাচ্চার চুলটা মাপার জন্য উনি মেশিনই, সোনা মাপা মেশিনই কিনে ফেললেন। তো মানে উনি যাবতীয় যে জিনিসগুলো দরকারের আগেই কিন্তু বলার আগেই উনি করে ফেলেন। তো ওনাকে হেল্প করার জন্য আমারও তো মনে হয় যে সব সময় তো মানুষের হাতে টাকা পয়সা থাকে না। তো উনি যেরকম বড় মনের মানুষ, তো এরাও তাকে হেল্প করার জন্য আমাকেও কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। তাই আমি চাই ওনার পাশে থাকতে, একটু ওনাকে সাহায্য করতে বিভিন্ন রকমভাবে, সংসারের কিছু জিনিসের খরচা বাঁচিয়ে, প্লাস তার সঙ্গে আমার ব্যবসাটা যদি একটু চলে সেদিকটা লক্ষ্য রেখে, সেইগুলো সব কিছু রেখে যদি ওনার পাশে দাঁড়াতে পারি বা ওনার পাশে হেল্প করতে পারি। চেষ্টা করা হয় যে দিন এনে দিন মানুষদের যদি কোনো রকমভাবে দুটো পয়সা বাঁচিয়ে অন্য কাজের দিকে যদি হেল্প করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, বেশ উপকার হয়। চেষ্টা করি যদি সেরকমভাবে চালাতে পারি। তো হয়তো সব সময় হয়, আবার অনেক সময় হয়ে ওঠে না। আবার সংসারে কিছু জিনিস কেনাকাটা বা কোনো জিনিস কিছু করা সেগুলোও কিন্তু অনেক সময় হাজব্যান্ডকে বলাও হয় না। মানে বলতে গেলেও খারাপ লাগে যে একটা মানুষের পক্ষে এত কিছু সম্ভব হবে কি করে। তো চেষ্টা করি কোনো কিছু থেকে আবার পয়সা বাঁচিয়ে আবার অন্য জিনিস কিছু করা, মানে সংসারের দিকে এইগুলোই করি আর কি। আমাদের দিনযাত্রা এইভাবেই কিন্তু কেটে যায়।
এখন আমি সকালের দিকে যে ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বৌদি আসতে একটু দেরি হবে, প্রায় 10:30 বেজে যাবে। তার আগে কিন্তু আমাকে বাসি ঘর দোরগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর কত ধুলো ময়লা, প্রত্যেক দিন ধোয়া মোছা প্রায় হচ্ছে, তবু ঝাঁট টাট দেওয়া হচ্ছে, তবু দেখতে পাচ্ছ কত রকম ধুলো ময়লা, পলিথিন আর সব কিছুই বেরোচ্ছে। আমি এক নম্বর আমার আলমারি টালমারিগুলো একটু পরিষ্কার করা হলো, তার জন্য ধুলো বেরোলো। আর তার সঙ্গে কী বলো তো, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সব রকম জিনিস তুমি পেয়ে যাবে, ধুলো ময়লা বালি কাগজ টাগজ সব কিছু পেয়ে যাবে। মানে ওরা সব কিছু নিয়ে অ্যাডভান্স আর কি খেলাধুলা করতে বলো, বা ওগুলো যতগুলো অন্যায় হয় যেরকম মাত্রায়, সেগুলো করতে কিন্তু ওরা প্রস্তুত। সেই জন্য ওরা কিন্তু এই সব জিনিস করে বলে একটু ঘরদোর নোংরা হয়। তো আমরা বড়রা আছি, সেগুলোকে কিন্তু আমরা ম্যানেজ করে নিই। তো যতক্ষণ বাচ্চারা থাকলে কিন্তু বেশ ঘরেতে মজা হই হুল্লোড় করে বলে বেশ ভালো লাগে, ঘরদোরটা বেশ আনন্দে ভরে থাকি। যখন আমার ফার্স্ট বিয়ে হয়েছে তখন কিন্তু আমাদের বাড়িতে যখন বাচ্চা তখন কেউই ছিল না, আর আমাদের ছেলেরা সবাই কি বাইরে চলে যেত কাজে, শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি মা ছাড়া বাড়িতে কেউই থাকতেন না। তার মধ্যে হ্যাঁ, আমার ঠাকুমা শাশুড়ি, আমি, আমার শাশুড়ি মা। আর আমাদের সকালবেলা না ভোরের দিকে রান্না হয়ে যেত, প্রায় আমাদের তখন 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত। তো 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত বলে সকাল সকাল আমরা গোসল টোসল সেরে কিন্তু চলে বসে থাকতাম। ভালো লাগতো না খুব একটা, তো মনে মনে খুবই কষ্ট পেতাম যে সারাদিন কাটবে কি করে। আর এখন কিন্তু সময় পাই না, এই সময়টারই কিন্তু খুব অভাব হয়ে গেছে। তো সকাল থেকে ভোর থেকে কাজ কাম করে বাচ্চা সামলানো, তার সঙ্গে কিন্তু সংসারের যাবতীয় যে কাজগুলো সেগুলো আছে, আমার ছোট্ট একটা ব্যবসা আছে তোমরা তো জানো, সেটা সামলানো, সব কিছু নিয়ে যেন সময়ই পাওয়া যায় না। এক সময় তো আমার তখন ছোটো দিনের যখন বেলা ছিল, মানে যখন খুবই শীত ছিল, তখন আমার গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে প্রায় বেজে যেত 3:30 4টে এরকম। এখন তবু সেটা এসে দাঁড়িয়েছে 2টো 2:30টা। তো হয়তো আরও বেলা যখন বড় হবে তখন হয়তো এটা 1টা 1:30টাতেও থাকতে পারি। মানে যতটা সম্ভব হয় তাড়াতাড়ি সমস্ত কাজ করে নেওয়ার, তো চেষ্টা করি সেগুলো করে নেবার পরেও কিন্তু অনেক সময় কাজ করে উঠতে পারি না। তখন বৌদি আসতো না, বৌদি ওই যে বলি ওনার এখন কাজ নেই বলে আমাদের কাছে এখন এর কাজ করে দিচ্ছে। তখন বৌদি আসতো না। তারপরে আমার যাও বাবার বাড়িতে ছিল, আর আমার শাশুড়ি মা, আমাদের টমেটো চাষ হয়েছে, মানে সব কিছু নিয়ে একা হাতে সংসার সামলানো, বাচ্চা সামলানো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে ফিরে এসে রান্নাবান্না করা, তার সঙ্গে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু করে নিয়ে আমি যখন লাস্টে খাওয়া দাওয়া করে শুতে যেতাম তখন প্রায় বেজে যেত 3:30 4টে। এরপরেও যদি একটু না রেস্ট নিতে পারা যায় তাহলে কিন্তু শরীর একদমই অসুস্থ হয়ে পড়ে। তো চেষ্টা করি সেইগুলো একটু মেনটেন করার। তো এখন আমি চলে এসেছি রান্না। তো এখানে আমার যে সকালের যে চা খাওয়া হয়েছে সেখানে কিন্তু অনেক বাসন কোসন হয়েছে, সেগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু ওই সাবানের সঙ্গে আজকে ছাই না দিয়ে সাবানের সঙ্গে ধানের যে খোসাগুলো, মানে সেগুলোকে কি বলে, কুঁড়ো বলে, ধানের খোসাগুলো দিয়ে আমি কিন্তু এখন বাসন কোসন ওই সাবান, অল্প সাবান দিয়ে ওটা দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। সাবান আর ছাই দিয়েও মাজলে যেমন পরিষ্কার হয়ে যায় বাসন কোসন, তেমন কুঁড়োর সঙ্গে হালকা অল্প সাবান দিয়ে যখন বাসন কোসন ধোয়া হয় তাতে কিন্তু দারুণ পরিষ্কার হয় আর দারুণ চকচকে হয়। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসন কোসন ধুয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু জোহানবাবু এসে যাবে। আর জোহানবাবু এলেই কিন্তু একটাই কথা, মাম্মাম আজকে কি করব, আজকে কি খাবো। তো ওদের টিফিন দিতে বলেছি স্কুলে, এখন কিন্তু ওদেরকে টিফিন দেওয়া হচ্ছে। টিফিন বলতে ওই কিছু কেক, হয়তো কোনো দিন বিস্কিট, কোনো দিন হয়তো কলা, এরকম দিতে বলেছে। তো চেষ্টা করছি কোনো রকম মেনটেন করার কোনো রকমে। তো বুঝতেই পারছো আমাদের তো সংসারে সেরকম অবস্থা নেই যে বিভিন্ন রকম খাবার দাবার বাচ্চাকে করে দেবো, তবু যতটা সম্ভব হয় ততটাই কিন্তু করে দিই। আর এখন কিন্তু এই কড়াইটা জানো তো, আমি আজকে ওটস রান্না করে আমার হাজব্যান্ডকে দিয়েছি। তো ওটসটা কিন্তু আমি দুধ দিয়ে রান্না করেছি, তাই এই কড়াইটাই রান্না করেছিলাম ওটসটা ভেজে। তারপরে কিন্তু আমি পানি দিয়ে আর দুধ দিয়ে চিনি দিয়ে অল্প করে কাজু কিশমিশ দিয়ে রান্না করেছি। আমি কিন্তু ওটসের খিচুড়িও রান্না করি। তো সবজিগুলো দিয়ে ওটসটা একটু ভালো করে সবজিগুলো ভেজে নিয়ে ওটসটা দিয়ে সিটি দিয়ে নিই 2 4টে, কারণ ওটসটা যেহেতু নরম সুজির মতো, তাই কোনো রকম অসুবিধা হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর শুধুমাত্র সবজিগুলো থাকে সেগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়। তো আমি ভালো করে এখানে ওটসটা রান্না করে আমার হাজব্যান্ডদেরকে দুজনকেই দিয়ে দিয়েছি, মানে হাজব্যান্ড আর দেওরকে।
তো এখন আমি বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতে, যেহেতু আমার যায় রান্নাবান্না হয়ে গেছে। আর এখন আমি ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে দেবো এখানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে, এখনও কিন্তু জোহানবাবু এসে পৌঁছায়নি, তাই যতটা কাজ হয় সেগুলো আমি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমার যে রান্নাগুলো আমার উনুনে হয়েছে সেই হাঁড়িগুলো কিন্তু আমি আজরে নিয়েছি, অন্য হাঁড়ি বা অন্য জায়গায় করে বা ভাত তরকারি করে নিয়েছি। ওইগুলো কিন্তু আমি এখন ভালো করে ধোয়া মাজা পরিষ্কার করে নেব, সেই জন্য কিন্তু আমি আজরে নিয়েছি। আর আমাদের কালি জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের গোসল করার আগে পরিষ্কার করে নেওয়া হয়। আর এখানে কিন্তু আমি সুন্দর করে মোছাটা সেরে ফেলছি, কারণ আমি যখন ধোয়া মাজা করব তার আগে মোছাটা করে নিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমাদের এটা রান্নাঘর মোছার এই লাঠিটা কিন্তু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, মানে ঘরোয়া পদ্ধতিতে করা। ঘরোয়া পদ্ধতিতে বলতে একটা শ্যাম্পুর বোতল ছিল, আর এই ঘর মোছাটা লাঠিটাকে দিয়ে কোনো রকমে মানে জোড়াতালি দিয়ে আর কি হয়ে গেছে ম্যানেজ। তো আবার কিন্তু আমি এগুলোকে নিয়ে বসে পড়লাম, ওগুলোকে সরিয়ে আমি ভালো করে মুছে নিয়েছিলাম, আবার কিন্তু এইগুলোকে নিয়ে আমি বসে পড়লাম। এবার কিন্তু আমি সুন্দর করে মাজা ধোয়াটা করে নেব। আর এই বঁটিটা দিয়ে আমি সবজি কাটা, যে আমাদের বঁটিটা দিয়ে মাছ কাটা হয়েছে, তো সেই বঁটিটাকে আমি ভালো করে এখন সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আঁশ জাতীয় জিনিস কাটার পরে কিন্তু অন্য কিছু কাটার জন্য আমার ভালো লাগে না, সেই জন্য আমরা আঁশ কাটার জন্য একটা আলাদা বঁটি রেখেছি। এখন আমি এখানে যত প্রেসার কুকারে রান্নাবান্না বা হাঁড়িতে রান্নাবান্না যেগুলো যা হয়েছে সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কিন্তু এখন ছাই দিয়ে, কুঁড়ো দিয়ে আর অল্প সাবান নিচ্ছি। এখন কিন্তু কুঁড়োর সঙ্গে ছাইটা দিচ্ছি, তাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের এই বালতিটা হচ্ছে আমরা যে যখন আমরা ধোয়া মাজা করতে বসি তখন যেগুলো বাসন কোসনের যে টেটোগুলো রয়ে যায় বা নোংরা জিনিস যেগুলো রয়ে যায়, বাতিল জিনিস, সেগুলো কিন্তু এই বালতির মধ্যে ফেলে দেওয়া হয়। তারপরে বালতিটাকে নিয়ে যেয়ে কিন্তু এক সময় আমাদের বাইরে এক জায়গা আছে সেখানটায় কিন্তু ফেলে দিয়ে আসা হয়। এটাকে কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এখন এই যে জায়গাগুলোই মানে আমাদের যে রান্না হয়েছে সেই যে কালি বা যেগুলো প্রলেপ দেওয়া থাকে সেই প্রলেপগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এই হাঁড়িটাই আমাদের যে সকালের দিকের ভাতটা রান্না করা হয় সেটা কিন্তু আবার ঢেলে নেওয়া হয় একটা অন্য হাঁড়িতে। এইটা হচ্ছে একটু বড় হাঁড়ি, তাই এই বড় হাঁড়িতে রান্না হলে কিন্তু একটু বেশ ভাত টাতগুলো বেশ ছাড়া ছাড়া থাকে। আর বেশি ছোট হাঁড়িতে রান্না করলে ভাতটা কিন্তু সে জড়িয়ে যাওয়ার মতো হয়, সেই জন্য ছাড়া ভাতের জন্য আমাদের একটু বড় হাঁড়িতেই রান্নাবান্নাটা করা হয়। এখন কিন্তু আমি বাসন কোসনগুলো ভালো করে পরিষ্কার করে মাজা ধোয়া করে নিচ্ছি। আর এই বাসন কোসনগুলো কিন্তু আমাদের অনেকেই ব্যবহার করে। আর এই বাসন কোসনগুলো শুধুমাত্র আমাদের যে ছেলেগুলো, বড় ছেলেগুলো আছে তাদের জন্য। আমার হাজব্যান্ডের একটা কাঁসার বাসন আছে, ওটা আমার মেজো দেওয়ারা ছোটো দেওয়ারের বাসন, তাই ওগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ওদের কিন্তু ওই বাসনে না হলে ভাত খেয়ে ঠিক একটা আরাম হয় না, মানে যেটা বাচ্চা থেকে পছন্দ আর কি সেটাই কিন্তু ওদের এখনও পর্যন্ত সেটাই কিন্তু ওদের চলে আসছি। তো এখন আমাদের দুটো প্রেসার কুকার, আমাদের প্রেসার কুকারের কিন্তু যে হ্যান্ডেলগুলো সেগুলো কিন্তু ভেঙে গেছে, কিন্তু আমাদের যতবারই লাগানো হয়েছে ততবারই কিন্তু তা ভেঙে গেছে, তাই সমস্যা হয়নি বলে কিন্তু আর লাগানোর আমরা গুরুত্ব দিই না, কারণ যতবারই লাগানো হচ্ছে ততবারই যদি ভেঙে যায় আর ভালো লাগে? ওই একটা জিনিসের পিছনে অতবার পয়সা খরচা করাটা ঠিক সম্ভব নয়, সেই জন্য আর অতটা গুরুত্বই আমরা দিই না। তো এখন আমরা ভালো করে হাঁড়ি কোসনগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা আমাদের মতো কারা ছাই দিয়ে বাসন কোসন মাজছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের একটা মাছ নেওয়া হয়েছে, পাঙাশ মাছ। তোমরা কে কে পাঙাশ মাছ খাও অবশ্যই বলো। তো আমরা পাঙাশ মাছ কিন্তু অনেকে আমাদের ঘরে খেতে ভালোবাসে, আবার অনেকে কিন্তু খায় না। পাঙাশ মাছের একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না, তাই অনেকে খায় না, আবার অনেকেও কিন্তু খেতে পছন্দ করে, মানে বেশ টেস্টি মাছ বলে ওই জন্য খেতে কিন্তু পছন্দ করে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার হাঁড়ি বাসন কোসনগুলো বেশ সুন্দর করে মাজা ধোয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এখন এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জোহানবাবুর বিস্কিটের ডিব্বা, তাই এই বিস্কিটের ডিব্বাটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ওর টিফিনে যে যাবতীয় জিনিসগুলো বলেছে যেগুলো টুকটাক বা বিস্কিট টিস্কিট কিনতে হবে সেগুলো কিন্তু এর ভেতরেই রাখবো ভাবছি। সেই জন্য এই বিস্কুটের ডিব্বা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই বিস্কুটের ডিব্বাটা জানো তো ওর একটা মানে আন্টি দিয়েছিল, সেই জন্য ও কিন্তু ওই বিস্কিটটা অনেক দিন ধরেই খেলো, তো এখন ফুরিয়ে গেছে, তা এখন এটা কিন্তু ওকে আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি।
জোয়ানবাবু স্কুল থেকে এসে গেছে আর ওকে এখন খাওয়াবো দুধ, বিস্কুট, কলা, চিনি আর মুড়ি সব একসঙ্গে কিন্তু ওকে আমি মাখিয়ে খাইয়ে দেবো। ও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে, দুধ, কলা, বিস্কুট, মুড়ি, চিনি দিয়ে বেশ মাখিয়ে ওকে খাইয়ে দিলে ও কিন্তু এটা খেতে কিন্তু বেশ পছন্দ করে। তাই আমি এখন দুধের মধ্যে ভালো করে কলাগুলোকে আর বিস্কিটগুলোকে মাখিয়ে নিচ্ছি চিনির সঙ্গে। তারপরে কিন্তু আমি এর মধ্যে মুড়ি দিয়ে মাখিয়ে নেব। আর ও কিন্তু আমাকে এখানে বলছে, মাম্মাম কলার গায়ে এখনও খোলার গায়ে এখনও কলা লেগে আছে, এগুলো ছাড়াও মানে একটু একটু যে সাদা সাদাগুলো লেগে থাকে সেগুলোও ভাবছে কলা। তো স্কুল থেকে এসে কিন্তু একটু বদমাইশি করে, চেষ্টা করি ওকে মানে তার আগে আমার কাজগুলো কমপ্লিট করে ওর সঙ্গে একটু সময় দেওয়া। যেদিন কমপ্লিট করতে পারি না সেদিন কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায়। তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন শুধুমাত্র উঠোনটা ঝাঁটা বাকি, ঝাঁট দেওয়া বাকি। এবার উঠোনটা ভালো করে পরিষ্কার করে না ঝাঁট দিলে কিন্তু সারাদিনে কিন্তু উঠোনটা দেখতে বেশ খারাপ লাগে। আর আজকে মেঘলা ওয়েদার, তো দেখি তোমরা বুঝতে পারছো মেঘলা ওয়েদার বলে না মন মেজাজ যেন ভালো লাগছে না। মেঘলা ওয়েদারে না আমার মন বিশাল খারাপ করে, জানি না কেন। তো মনটা খুব একটা ভালো লাগছে না, শরীরটাও বেশ ভালো নেই। তো এখন আমি ক্যাজরাগুলোকে এখানে জড়ো করে নিচ্ছি, ক্যাজরাগুলোকে আমি এখান থেকে তুলে নেব। তো আমার এই লাঠি বাঁধা ঝাঁটাটা তোমাদের কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো আমি এখন এই বাসন কোসনের মধ্যে এই ক্যাজরাগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু আমাদের খারাপ বাসন কোসন, মানে এগুলো ফেলার, তো যা ডাস্টবিনের যে যাবতীয় নোংরাগুলো সেগুলো আমি ফেলে নিয়ে আর বাড়ির মধ্যে কিছু রুমের মধ্যে কিছু আমার ছিল জোয়ানবাবু চকলেট খেয়েছিল সেগুলো কিন্তু এখানে তুলে নিয়েছি। ওগুলোকে কিন্তু আমি এখন সুন্দর করে সব এক কাছে করে বাইরে ফেলে দিতে গেছি। তো আমাদের ওইটা দিয়ে ফেলার জায়গা, তো আমি ফেলে দিয়ে এখন চলে এসেছি। আর এখন ওইদিকে যে কলটা আছে সেই কলের মধ্যে সব কিছু ধুয়ে নেব। তো আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, খোদা হাফেজ।